Hello, dear students and my dear viewers. Welcome all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. Today, I will discuss about English grammar and I will solve a board question from Bangladesh board examination of ACC 2024. তো আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও লেসন তোমাদের সাথে শেয়ার করব এবং একটি বোর্ড কোশ্চেন সমাধান করে দেখাবো এইচএসসি পরীক্ষায় 2024 সালে যে আসছে। এখন অনেকে ভাবতে পারো যে যেহেতু এইচএসসি পরীক্ষার কোশ্চেন অন্য কারো দেখার প্রয়োজন নেই, কিন্তু তুমি কি বলতে পারবে যে এইচএসসি পরীক্ষায় যে গ্রামারগুলো আসে সেগুলো এসএসসিতে আসে না, সেগুলো যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে না, এই ধরনের গ্রামার টপিক চাকরির পরীক্ষাতে আসে না, এমনকি বিসিএস পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে না। হয়তো এখানে একভাবে আসছে, অন্য জায়গায় আর একভাবে আসে। সেজন্য আমি আশা করব এবং তোমাদের কাছে সাজেস্ট করব যে তোমরা সকল শ্রেণীর শিক্ষার্থীরাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখানে আমি অত্যন্ত চমৎকার কিছু শর্টকাট টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেবো, যেগুলো শিখলে তুমি পরীক্ষার হলে গিয়ে 100% কারেক্টলি অ্যান্সার করতে পারবে ইংলিশ গ্রামারের টপিকগুলো। এখানে যেহেতু তোমার প্রিপোজিশনের অংশগুলো আসবে, আর্টিকেলের অংশগুলো আসবে, চেঞ্জিং সেন্টেন্সের অংশগুলো আসবে, ন্যারেশনের অংশগুলো আসবে, ভার্বের অংশগুলো আসবে, সুতরাং ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আশা করছি তোমরা সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং শর্টকাট টেকনিকগুলো আমি যে বলবো সেগুলো অবশ্যই তোমরা নোট খাতায় তুলে রাখবে অথবা ভিডিওটি বারবার শুনবে এবং তোমাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবে। চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। আজকে আমরা রাজশাহী বোর্ডের এইচএসসি পরীক্ষায় 2024 সালে যে প্রশ্নটি আসছে সেটা বাকি অংশ সমাধান করব। এর আগের ভিডিওতে আমি 1 থেকে সম্ভবত 6 পর্যন্ত সমাধান করেছিলাম। 7, হ্যাঁ 5 পর্যন্ত সমাধান করেছিলাম। এরপরে আমরা দেখব 6 থেকে। তো আজকে আমরা 6 থেকে দেখব। এটা হচ্ছে মডিফায়ার্স। রিড দ্য টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স আর ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। মডিফায়ার্স ইউজ করতে হবে। মডিফায়ার্স ইউজ করা হচ্ছে তোমাদের সবচেয়ে সহজ বিষয়, তবে যারা পার্সোনালিটি ব্যবহার করতে সঠিকভাবে পারে না তারা কিন্তু এই অংশে ভালো করতে পারবে না, কারণ পার্সোনালিটির ব্যবহারটাই হচ্ছে এই অংশে মেইন। যেমন ট্রিস ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হচ্ছে কোনো বিষয় সম্পর্কে অতিরিক্ত তথ্য। যদি সাবজেক্টের পরে অ্যাপোজিটিভ ব্যবহার করতে হয় তাহলে সেটা হবে নাউন অ্যাপোজিটিভ। তা ট্রিস সম্পর্কে আমাদেরকে একটা এখানে অতিরিক্ত একটা তথ্য দিতে হবে। তা ট্রিস আওয়ার রিয়েল ফ্রেন্ড হতে পারে, আওয়ার গ্রেট ফ্রেন্ড হতে পারে, অথবা আওয়ার বেস্ট ফ্রেন্ড হতে পারে। যেটাই হোক সেই অতিরিক্ত তথ্য আমরা এখানে দিলাম। এরপর হচ্ছে আর এজেন্সিয়াল, খুবই উপকারী ফর মেনটেনিং ইকোসিস্টেম। ইকোসিস্টেম ঠিক রাখার জন্য। উইদাউট ট্রিস বৃক্ষ ছাড়া দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম, ইকোসিস্টেমের যে ভারসাম্য উইল বি, সেটা কি হয়ে যাবে? পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বকে মডিফাই করতে হয় অ্যাডভার্ব দিয়ে। তাহলে আমরা এখানে বলতে পারি অবশ্যই নষ্ট হবে। তাহলে সার্টেনলি আমরা এখানে বলতে পারি যে সার্টেনলি লস্ট, দ্যাট মিন্স অবশ্যই নষ্ট হবে। অথবা গ্রেটলি লস্ট, সেটাও বলতে পারি যে একেবারেই নষ্ট হয়ে যাবে। তো এখানে যে কোনো একটি দিলেই চলবে। তো আমরা এখানে গ্রেটলিও দিতে পারি, গ্রেটলি লস্ট অথবা সার্টেনলি লস্ট। আমি এখানে সার্টেনলি লিখেছি, তোমরা গ্রেটলিও ব্যবহার করতে পারবে। ট্রিস প্রোভাইড আস, গাছ আমাদেরকে সরবরাহ করে। তাহলে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে হয় অ্যাডজেক্টিভ দিয়ে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কারণ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তাহলে গাছ আমাদেরকে কোন উপাদান দেয়? অবশ্যই আমাদেরকে প্রয়োজনীয় উপাদান দেয়। প্রয়োজনীয় হচ্ছে ইম্পর্টেন্ট অথবা এজেন্সিয়াল। তাহলে আমরা এখানে এজেন্সিয়াল লিখেছি, ইম্পর্টেন্টও দেওয়া যাবে। মোট কথা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ দিলেই হবে। হুইচ, উইদাউট হুইচ, যা ছাড়া উই ক্যানট লিভ, আমরা বাঁচতে পারি না অন দিস আর্থ, এই পৃথিবীতে। ইট ইজ এ ম্যাটার অফ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, আবার সেই নাউনকেই মডিফাই করতে বসতে, তাহলে এখানেও অ্যাডজেক্টিভ হবে। তো কনসার্নের পূর্বে হচ্ছে সাধারণত গ্রেট শব্দটি ব্যবহার করা হয়। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, এটা অনেক উদ্বেগের বিষয়, চিন্তার বিষয় যে উই আর কাটিং ট্রিস, আমরা গাছ কাটছি। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে হয় অ্যাডভার্ব দিয়ে। তাহলে আমরা গাছ কাটছি কীভাবে? নির্বিচারে। নির্বিচারে ইংলিশ হচ্ছে অ্যাট র্যান্ডম অথবা ইনডিসক্রিমিনেটলি।
এখানে তুমি অ্যাট র্যান্ডম লিখলেও হবে অথবা ইনডিসক্রিমিনেটলি লিখলেও হবে। তো আমি এখানে ইনডিসক্রিমিনেটলি লিখেছি, তোমরাও সেটাই লিখতে পারো। তাহলে গাছ আমরা কাটি। মনে রাখবে ভার্বকে মডিফাই করতে হলে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ ডায়ার কনসিকুয়েন্স, এর ফলে দ্য গ্লোবাল টেম্পারেচার, বিশ্বের তাপমাত্রা ইজ রাইজিং, বাড়ছে। আবার সেই ভার্বকে মডিফাই করতে বলছে, আবার একটা অ্যাডভার্ব হবে। তাহলে বাড়ছে কীরকম? দ্রুত বাড়ছে। র্যাপিডলি দিলেও হবে অথবা অ্যালার্মিংলি দিলেও হবে। অ্যালার্মিংলি মানে হচ্ছে ভয়াবহ হারে বাড়ছে, আর দ্রুত বাড়ছে বললে এখানে আমরা যদি দেই ফার্স্টলি অথবা র্যাপিডলি সেটা দিলেও হবে। আর যেটা তুমি দাও একটা অ্যাডভার্ব ব্যবহার করলেই হবে। তো যেহেতু বাড়ছে, এই বাড়ার ক্ষেত্রে আমরা বাড়ার অবস্থাটা হচ্ছে দ্রুত অথবা ভয়াবহ হারে, সেই ধরনের একটি অ্যাডভার্ব আমরা এখানে ইউজ করলাম, অ্যালার্মিংলি অথবা র্যাপিডলি অথবা ফার্স্ট FAST, ফার্স্টলি। দ্য এক্সিস্টেন্স অফ ফ্লোরা অ্যান্ড ফনা, উদ্ভিদ এবং প্রাণীগুলোর অস্তিত্ব ইজ অ্যাট অ্যান্ড ড্যাশ রিস্ক, কেমন রিস্কের মধ্যে আছে? অনেক বড় রিস্কের মধ্যে আছে। তাহলে বেশি রিস্ক বা ভয়াবহ রিস্ক, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে গ্রেট রিস্ক অথবা ডেঞ্জারাস রিস্ক। এখানে যদি অ্যান আছে, অ্যান, সেজন্য এটি আমরা ভালযুক্ত শব্দ দিতে হবে। যদি অ্যান না থাকতো তাহলে আমরা এখানে ডেঞ্জারাস দিতে পারতাম, গ্রেট দিতে পারতাম, কিন্তু এখন দিতে হবে ইনএভিটেবল রিস্ক, অপরিহার্য রিস্কের মধ্যে আছে। যেমন অ্যাবসোলুট রিস্ক, নিশ্চিত। অ্যাবসোলুট মানে হচ্ছে নিশ্চিত, নিশ্চিত রিস্কের মধ্যে আছে। অথবা ইনএভিটেবল রিস্ক, ভাওয়েলযুক্ত একটি অ্যাডজেক্টিভ এখানে দিতে হবে, কারণ রিস্ক হচ্ছে নাউন, নাউনের আগে এখানে বলে দেয়নি কিন্তু প্রি মডিফাই দ্য নাউন, এটা কিন্তু তোমার একটা কৌশল। এখানে শুধু বলা হয়েছে ইউজ প্রি মডিফায়ার, কার জন্য মডিফায়ার ব্যবহার করবো সেটা কিন্তু বলা হয়নি। তার মানে হচ্ছে প্রি মানে হচ্ছে কোনো পূর্বে, তার মানে এর পরের শব্দটি হচ্ছে রিস্ক, রিস্কের পূর্বে। তো রিস্ক হচ্ছে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। তো রিস্কের ক্ষেত্রে আমরা এখানে অনেক কিছু ব্যবহার করতে পারতাম, বাট এখানে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ যুক্ত শব্দ, যেহেতু শুরুতে অ্যান আছে। পোলার আইস ক্যাপস আর মেল্টিং, যে মরু অঞ্চলের বরফ গলছে। অ্যান্ড ড্যাশ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, মানে নাউন আরেকটি নাউনের পূর্বে বসলে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো এখানে একটা নাউন ব্যবহার করতে হবে, এটা হচ্ছে আসল কথা। নাউন অ্যাডজেক্টিভ বললে মনে রাখবে সেখানে একটি নাউন বসবে। তাহলে পোলার আইস ক্যাপস আর মেল্টিং অ্যান্ড ড্যাশ লেভেল ইজ রাইজিং, তাহলে কি লেভেল বাড়ছে? টেম্পারেচার লেভেল অথবা সি লেভেল। তাহলে বরফ যদি গলে যায় তাহলে সেখানে অবশ্যই তাপমাত্রা বাড়বে না। তাহলে বরফ গললে পানি হয়, পানি গিয়ে কোথায় পড়ে? পানিতে পড়ে, এবং সমুদ্রে পড়ে, নদীতে পড়ে। তাহলে এখানে আমরা বলতে হবে সি লেভেল, সমুদ্রের পানির স্তর বাড়ছে। তাহলে সিটা হচ্ছে একটি নাউন আর লেভেলটাও হচ্ছে নাউন। ইউজ অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, উই ক্যান অ্যাভয়েড সাস এ ক্যাটাস্ট্রফি, আমরা এই ধরনের ক্যাটাস্ট্রফি বা এই ধরনের বিপদ থেকে মুক্তি পেতে পারি। কি করলে মুক্তি পেতে পারি? বেশি বেশি গাছ লাগালে। তাহলে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে এখানে আমরা বলতে পারি যে প্লান্টিং মোর ট্রিজ, প্লান্টিং মোর ট্রিজ, বেশি গাছ লাগিয়ে, অথবা বাই টেকিং প্রপার স্টেপস, সঠিক পদক্ষেপ গ্রহণ করে, সেটা দিলেও হয়। অথবা বাই প্লান্টিং মোর অ্যান্ড মোর ট্রিজ, বেশি পরিমাণে গাছ লাগানোর মাধ্যমে আমরা এই ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারি বা রক্ষা পেতে পারি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যদি বলে তাহলে অবশ্যই তুমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে একটি আরও দুই একটি শব্দের সাথে যুক্ত করে দিতে হবে। যেহেতু ফ্রেজ বলেছে, ফ্রেজ মানে হচ্ছে একটি শব্দ নয়, একের অধিক শব্দ। তাহলে আমরা এখানে লিখলাম যে প্লান্টিং মোর ট্রিজ, বেশি গাছ লাগিয়ে, তিনটি শব্দ হলো, অবশ্যই এটা ফ্রেজ হয়ে গিয়েছে। তাহলে বাই প্লান্টিং মোর অ্যান্ড মোর ট্রিজ উই ক্যান অ্যাভয়েড সাচ এ ক্যাটাস্ট্রফি ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার ড্যাশ আর্থ সেফ, যদি আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে বা প্রিয় পৃথিবীকে নিরাপদ রাখতে চাই। তা প্রিয় ইংলিশ হচ্ছে ডিয়ার, ডিয়ার আর্থ। যদি আমরা আমাদের প্রিয় ভূমিকে বা জন্মভূমিকে অথবা পৃথিবীকে নিরাপদ রাখতে চাই, তাহলে প্রিয় ইংলিশ হচ্ছে ডিয়ার। এখানে ডিয়ার দেওয়া যায়, অথবা আমরা এখানে লাভিং, লাভিং আর্থ দিতে পারি, সেটা দিলেও প্রিয় হয়। আমি এখানে ডিয়ারই দিলাম, ডিয়ারটাই সবচেয়ে বেশি সহজ সবার কাছে। তো এখানে কীভাবে ব্যবহার করতে হবে, সেই যে কথাগুলো আমি এখানে বলেছি, যে কোন পার্টিসিপেন্টের পূর্বে কোনটা বসে পরে কোনটা বসে, সেই শর্টকাট টেকনিকগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে অথবা মনে রাখার চেষ্টা করবে, অথবা ভিডিওটি তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখবে। তাহলে অবশ্যই তোমার এগুলো মনে থাকবে, বারবার যখন শুনবে তখন মেমোরিতে একটা সেভ হয়ে যাবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যদের সাথে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে, এবং ভিডিওটিতে অবশ্যই তোমাদের কাছে একটু অনুরোধ থাকবে লাইক দিবে। নাম্বার সেভেন হচ্ছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি,
যে কানেক্টরস, ইউজ অফ কানেক্টরস, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্লাঙ্ক স্পেসেস অফ দ্য প্যাসেজ। কানেক্টরস হচ্ছে একটি সেন্টেন্সের অংশের সাথে আরেকটি অর্থের সাথে বা অংশের সাথে মিল বন্ধন করে। কানেক্ট শব্দের অর্থই হচ্ছে সংযোগ করা। আমরা এখানে দেখি কী কী কানেক্টর ব্যবহার করা যায়। মোবাইল ফোন ইজ এ মিরাকল অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটি বিষয়। ইট হ্যাজ ব্রড অ্যাবাউট এ রেভলিউশনারি ডেভেলপমেন্ট ইন দ্য এরিনা অফ কমিউনিকেশন। এটা যোগাযোগের ক্ষেত্রে এক বিপ্লবিক উন্নয়ন এনেছে। ড্যাশ ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স। তাহলে কী কী উন্নয়ন সে ডেভেলপমেন্ট করেছে, উন্নয়ন করেছে, সেগুলোর যদি এখানে ধারাবাহিকভাবে কোনো বর্ণনা দেয়, তাহলে আমরা ধারাবাহিক বর্ণনার ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে ক্রম বুঝাতে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো ব্যবহার করে থাকি। তাহলে এখানে প্রথম উন্নয়নটি হচ্ছে যে এটা দূরত্ব কমিয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি ফার্স্টলি ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স ড্যাশ প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ। তাহলে এটা ডিস্টেন্স কমিয়েছে কিসের মাধ্যমে, এবং এর মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করেছে। তাহলে দুটো সমজাতীয় কথা যদি যুক্ত করতে হয় তাহলে সেখানে অ্যান্ড ব্যবহার করতে হয়। তাহলে ফার্স্টলি ইট হ্যাজ ইলিমিনেটেড ডিস্টেন্স অ্যান্ড প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ। মানুষের মধ্যে যে সম্পর্ক সেটা বৃদ্ধি করেছে, প্রমোট করেছে মানে বৃদ্ধি করেছে। নেক্সট হচ্ছে ড্যাশ ইট হেল্পস টু প্রমোট বিজনেস। তাহলে এটা আর একটা ধারাবাহিকটা বুঝেছে। এখানে আমরা বলবো সেকেন্ডলি ইট হেল্পস টু প্রমোট বিজনেস ব্যবসায়ের উন্নয়নে সাহায্য করে। ড্যাশ গিয়ারিং দ্য পিস অফ বিজনেস। তাহলে আমরা এখানে দিতে পারবো যে বাই গিয়ারিংও দেওয়া যায়, অথবা আমরা এখানে যেটা বলতে পারি যে বাই মিনস অফ মাধ্যমে, অথবা আমরা এখানে যেটা বলতে পারি উইথ এ ভিউটুও দিতে পারি, তারপরে ফরও দিতে পারি। তো এখানে বাই গিয়ারিং, বাই দিলেও হয়, প্রিপোজিশন বাই কখনো কখনো কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়ে যায়, বা ফরও দিতে পারি আমরা এখানে। ফর গিয়ারিং, ফর কিন্তু অনেক জায়গায় কনজাংশন হিসেবেও কাজ করে, আবার কানেক্টর হিসেবেও কাজ করে। অথবা উইথ এ ভিউ টু গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, ব্যবসায়ের গতি বৃদ্ধি করে। ইট এনশিওরস দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি, এটা অর্থনীতির বৃদ্ধি ত্বরান্বিত করে। ড্যাশ ইট ক্যান সলভ মেনি প্রবলেমস, এটা অনেক সমস্যার সমাধান করতে পারে। তাহলে যদি একই ধরনের তথ্য বারবার দিতে গেলে আমরা সেখানে বিসাইডস, মোরওভার এগুলো ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা বা এডিশনালি ব্যবহার করতে পারি। আমরা এখানে এডিশনালি ব্যবহার করলাম, অথবা মোরওভারও তুমি ব্যবহার করতে পারো এই নাম্বারটাতে। এডিশনালি এছাড়াও ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথামেটিক্স, মোবাইল ফোন অনেক গণিতের সমস্যার সমাধান করতে পারে। ড্যাশ ইট হ্যাজ বিকাম এ ডেইলি নেসেসিটি, সুতরাং এটা আমাদের দৈনন্দিন প্রয়োজন হয়ে গিয়েছে। তাহলে সুতরাং ইংলিশ হচ্ছে দেয়ারফোর অথবা সো। তাহলে তুমি এখানে সো লিখতে পারো অথবা দেয়ারফোর লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেয়ারফোর ইট হ্যাজ বিকাম, সুতরাং এটা হয়েছে ডেইলি নেসেসিটি, দৈনন্দিন প্রয়োজন। ড্যাশ ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, তাহলে এখানে বিপরীত কথা বুঝিয়েছে। এতক্ষণ বলছে সুবিধা, এখন বলছে অসুবিধা। তাহলে অসুবিধা বুঝালে সেখানে আমাদেরকে বাট অথবা অন দ্য আদার হ্যান্ড এগুলো আমরা ব্যবহার করতে পারি, অথবা হাউএভার ব্যবহার করা যায়। এখানে তুমি হাউএভার ব্যবহার করো অথবা বাট ব্যবহার করলেও হবে, যে বাট কিন্তু এটা বিপদের মুক্ত নয়, অথবা হাউএভার ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, বাটের জায়গায় হাউএভার ব্যবহার করা যায়। হাউএভার অথবা বাট ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস। ড্যাশ ইট বিকেমস ডেট্রিমেন্টাল টু দ্য রেকলেস ইউজার্স, এটা ক্ষতিকর হয় কাদের কাছে, যারা নিরবচ্ছিন্ন ব্যবহার করে। রেকলেস মানে একটানা ব্যবহার করে, সেই একটানা ব্যবহারকারীদের জন্য এটা ক্ষতিকর হয়ে যায়। তাহলে একটানা ব্যবহারকারী, সেটার ক্ষেত্রে কী হয়, যে যারা উপকারের কথা বলছে, কিন্তু এখানে একটানা ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর। রেদার, যে এটা ভালোর চেয়ে বরং ক্ষতিকর হয়ে যায়, তাহলে রেদার। তাহলে এখানে আমরা বলতে পারি যে এটা মুক্ত নয়। এখানে ফর এক্সাম্পল দিলেও হয়, যে উদাহরণস্বরূপ যারা রেকলেস ইউজার্স তাদের জন্য এটা ক্ষতিকর হয়ে যায়। তাহলে ফর এক্সাম্পল, যেহেতু সে অনেকগুলো এখন অপকারিতার কথা বলছে, তাহলে অপকারিতার মধ্যে একটা উদাহরণ হিসেবে যারা বিরামহীন, নিরবচ্ছিন্ন বা বারবার ব্যবহার করতে থাকে, একটানা ব্যবহার করতে থাকে, তাদের জন্য এটা ক্ষতিকর হয়ে যায়। সেটা আমরা এখানে ফর এক্সাম্পল ব্যবহার করতে পারি। দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড, সুতরাং টিনেজার্সদের যে মাধ্যমে যে ব্যবহার, সেটা অবশ্যই আমাদেরকে, এখানে বলছে রেগুলেটেড মানে নিয়ন্ত্রিত হওয়া, তাহলে নিয়ন্ত্রণ করতে হবে।
তাহলে আমরা সুতরাং ইংলিশ কিন্তু হেন্সও আছে, হেন্স, দেয়ারফর অথবা সো। এখানে আমরা হেন্স ব্যবহার করি অথবা সো ব্যবহার করি, কোনো সমস্যা নেই। কিন্তু একই যদি বারবার ব্যবহার করি তাতেও হবে, কিন্তু শুনতে একটু খারাপ দেখা যায়। তাহলে হেন্স দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড, দ্যাটস দে উইল গো টু রুইন, অথবা তারা কি ধ্বংস হয়ে যাবে। তো অথবা ইংলিশ হচ্ছে অন্যথায়, মানে আদারওয়াইজ দে উইল গো টু রুইন, তারা ধ্বংস হয়ে যাবে। দ্যাটস ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, তাহলে যদি আমরা আমাদের বাঁচাতে চাই, তাহলে সো সো ইফ উই, সুতরাং যদি আমরা বাঁচাতে চাই, সুতরাং ইংলিশ হচ্ছে সো। সো ইফ উই ওয়ান, বাক্যে শুরু হলে সেটা বড় হাতের দিতে হবে। তাহলে এখানে যখন তুমি কানেক্টরস ইউজ করবে সেক্ষেত্রে খেয়াল করবে যে তুমি যেটা ব্যবহার করছো সেটা কোথায় বসছে, বাক্যের শুরুতে বসছে না মাঝখানে বসছে। শুরুতে বসলে অবশ্যই বড় হাতের দিতে হবে। সো সুতরাং ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, যদি আমরা আমাদের যুব সমাজকে বাঁচাতে চাই, উই হ্যাভ টু বি মোর ভিজিলেন্ট, আমাদের আরও বেশি তৎপর হতে হবে, আরও বেশি সক্রিয় হতে হবে, আরও বেশি বিচক্ষণ হতে হবে। দ্যাট প্যারেন্টস, টিচার্স, নেইবার্স ক্যান প্লে পজিটিভ রোল ইন দিস রিগার্ড, সুতরাং এরা পিতামাতা এবং অন্যরা এক্ষেত্রে ভালো ভূমিকা পালন করতে পারে। তাহলে এছাড়াও পিতামাতা এই ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করতে পারে, প্রতিবেশীরা। দ্যাটস দ্য পিপল হু আর এডিক্টেড টু ওয়ান্টন মোবাইল ফোন, যারা মোবাইল ফোন ব্যবহারে খুবই এডিক্টেড, আসক্ত হয়ে গিয়েছে। টু বি মোর কশাস, তাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে মোরওভার, যদি একই রকম তথ্য দিচ্ছে, একটা হলো বাবা মা এই সন্তানদেরকে বাঁচানোর জন্য ভূমিকা পালন করবে, আর একটা হচ্ছে যারা অ্যাডিক্টেড তাদেরকে এখান থেকে সতর্ক হতে হবে। জাস্ট দে মেনটেন অ্যাবস্টিনেন্স, ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিং। অফস্প্রিং মানে সন্তান সন্ততি, যদি তারা মেনটেন করে এটার বিষয়ে, তাহলে অবশ্যই এটা ইতিবাচকভাবে তার সন্তান সন্ততিদেরকে প্রভাবিত করবে। তাহলে যদি ইংলিশ হচ্ছে ইফ, ইফ ইফ দে মেনটেন, তা যদি যেখানে বলবে সেখানে ইফ বসবে। নেক্সট হচ্ছে 8 নম্বরে বসতেছে এখানে তোমার সিনোনিমস এবং অ্যান্টোনিমস, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। আমি পুরো প্যাসেজটা পড়ছি না, অর্থ শুধু শব্দগুলো পড়ে যাচ্ছি যেগুলো চেঞ্জ করতে বলা হয়েছে। এখানে ব্র্যাকেটে দেওয়া থাকে আইডিয়াল শব্দের বিপরীত শব্দ দিতে বলা হয়েছে। অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ। আইডিয়ালের বিপরীত শব্দ হচ্ছে, আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, তাহলে ইমপারফেক্ট মানে হচ্ছে যারা অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ, আর আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, যাদের কোনো ত্রুটি নেই। তাহলে আমরা এখানে বলতে পারি ইমপারফেক্ট। অবিডিয়েন্ট এর বিপরীত শব্দ হচ্ছে ডিজঅবিডিয়েন্ট বা ডিসলয়ালও বলতে পারো তুমি। ডিরেইল মানে কোনো জায়গা থেকে সরে যাওয়া, বিচ্যুত হওয়া। স্লিপ, এটা সমর্থক শব্দ। স্লিপ অর্থ বল না, স্লিপ করে পড়ে গিয়েছে মানে সরে গিয়েছে। রাইট হচ্ছে সঠিক, এর সমর্থক শব্দ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বা কারেক্ট অথবা প্রপার। অনেকগুলোই রয়েছে, আমি সবগুলো এখানে লিখিনি, পরীক্ষার সময় সবগুলো লেখা যাবে না, যখন একটি লিখতে হবে সেজন্য আমি এখানে একটি লিখে দিয়েছি। মুখে একাধিক বলছি, তোমরা নোট খাতায় তুললে এই একাধিক শব্দ তুলে রাখবে জানার জন্য এবং শেখার জন্য। রাইট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, কারেক্ট, প্রপার। ম্যাটেরিয়ালাইজ মানে কোনো কিছু বাস্তবায়িত করা, তাহলে এক্সিকিউট শব্দের অর্থ বাস্তবায়িত করা, অথবা আমরা এখানে বলতে পারি যেটাকে বলি ওয়ার্ক, কাজ করা, বা মেক রিয়েল। মূল হচ্ছে ম্যাটেরিয়ালাইজের এক্সিকিউট। অর্দি মানে হচ্ছে কোনো কিছু যোগ্য হচ্ছে ডিজার্ভিং, যে ওইটা ডিজার্ভ করে তাকে বলি আমরা ডিজার্ভিং। অথবা ওর্থওয়াইল বললেও হয়। প্যাশনটা হচ্ছে জিল থেকে, জিল মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে কারো আগ্রহ, কৌতূহল, উদ্দীপনা, উৎসাহ। আর জিল হচ্ছে একই, এবং প্যাশনটাও সেটা। ডিভোট মানে হচ্ছে আত্মমগ্ন মানে হচ্ছে কোনো কিছুতে নিযুক্ত থাকা, নিজের গভীর মনোযোগ রাখা। ডেডিকেট। রেগুলারের বিপরীত হচ্ছে ইরেগুলার, মানে অনিয়মিত আর নিয়মিত। লিজার হচ্ছে অবসর সময়, অবসর মানে হচ্ছে ডিউটি অথবা ব্যস্ত বলা যায়, বিজি। লিজার হচ্ছে অবসর, আর ডিউটি হচ্ছে কাজ। আবার এখানে বিজিনেসও বলতে পারি, যেহেতু দুটো একই রকম রাখতে হবে। লিজার হচ্ছে নাউন, তাহলে বিজিনেস হলো নাউন। ফ্রুগাল হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট। ফ্রুগাল মানে হচ্ছে যিনি কোনো কিছু করেন আর কি, এখানে সঞ্চয় করা এবং অপচয় করা। ফ্রুগাল অ্যান্ড এক্সট্রাভ্যাগেন্ট। নোবেল মানে হচ্ছে মহতের বিপরীত হচ্ছে অর্ডিনারি, সাধারণ। ইগনোবেল বললেও হয়, ইগনোবেল।
স্কন্ডার, স্কন্ডার মানে হচ্ছে যিনি কোনো কিছু আহ, যেটা আহ, খুব নষ্ট করে, তাহলে ওয়েস্ট, ওয়েস্ট। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত এর বিপরীত হচ্ছে ফর্চুনেটলি, ফর্চুনেটলি। আনফর্চুনেটলি বিপরীত হচ্ছে ফর্চুনেটলি। ফর্চুনেটলি মানে হচ্ছে যিনি ভাগ্য ভালো, সে তাকে আমরা বলে থাকি ফর্চুনেটলি। এরপর হচ্ছে পাংচুয়েশন, পাংচুয়েশন দেয়ার আর 14, বলেই দেয় 14টা ভুল রয়েছে, সুতরাং তোমাকে 14 জায়গায় খেয়াল করলেই হবে। তো এখানে নাম্বার 1-এ ভুল ছিল হলো শেষে এখানে এক্সক্লামেশন, ইউ লুক লাইক মাই মাদার, আপনাকে দেখতে তোমার মায়ের মতো লাগছে, এরকম আমরা মানুষের বলে থাকি। ও এই যেমন ইয়ে বলেছিল বাংলাদেশের যে নুরুল হক নূর, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে গিয়ে বলছিল, আপনার মধ্যে আমি আমার মায়ের ছায়া দেখতে পাই, মানে বিস্ময় প্রকাশ করছে, সেজন্য এখানে বিস্ময় চিহ্ন দেওয়া হবে। ডু ইউ মিট ইউর মাদার, এটা হচ্ছে জেরি এবং লেখিকার গল্প। ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি, যে তুমি কি তোমার মায়ের সাথে বারবার দেখা করতে যাও, এখানে কোশ্চেন করেছে, জন্য এখানে কোশ্চেন চিহ্ন দিতে হবে। হোয়েন হ্যাভ ইউ মেট হার, কখন তুমি তার সাথে দেখা করতে যাও, এটা কিন্তু নতুন সেন্টেন্স। তো নতুন সেন্টেন্সের এখানে প্রথম অক্ষরটি বড়হাতের হবে, এই বড়হাতের ছিল না। হোয়েন হ্যাভ ইউ মিট হার, এবং কোশ্চেন করেছে, কোশ্চেন চিহ্ন দিতে হবে। ডাস শি ভিজিট ইউ, সে কি তোমাকে দেখতে আসে, তাহলে এখানে কোশ্চেন চিহ্ন হবে, যেহেতু কোশ্চেন করেছে। এই শি এর প্রথম কোনো সেন্টেন্সের প্রথম অক্ষরটি বড়হাতের হয়, কিন্তু এখানে এস বড়হাতের ছিল না। শি অফেন ভিজিটস মি, সে প্রায় আমাকে দেখতে আসে, এবং সেন্টেন্স যেখানে শেষ হবে সেটা যদি কোশ্চেন সেন্টেন্স না হয়, অ্যাসারিভ সেন্টেন্স হয়, তাহলে এখানে ফুল স্টপ হবে, সুতরাং এখানে ফুল স্টপ দেওয়া ছিল না। শি সেন্ডস মি, সেন্স গিফটস ফর মি, সে আমার জন্য উপহার পাঠান, এখানেও সেন্টেন্সে শেষ, এখানে ফুল স্টপ হবে, সেটা দেওয়া ছিল না। ডিড ইউ সি দ্য স্কেচেস আই পুট অন ইয়েস্টারডে, গতকাল আমি যে ছবি এঁকেছিলাম সে কি তুমি দেখেছো, তো এখানে কোশ্চেন করেছে, সেই জন্য এখানে কোশ্চেন চিহ্ন হবে। রাইটার কি বলছেন, হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার, কেন তুমি তার সাথে থাকছো না, এখানে কোশ্চেন করেছে, সুতরাং এখানে এই এটাকে আমাদেরকে কোশ্চেন দিতে হবে, কোশ্চেন চিহ্ন দিতে হবে। তারপর হচ্ছে ডাজেন্ট, এখানে ডাজেন্ট যেখানে থেকে কোনো বর্ণ বাদ হবে, যেমন নট এর এন ও, ওটা নেই, তো সেখানে আমাদেরকে অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। ডাজেন্ট ইউর হার্ট ব্লিড ফর হার, কোশ্চেন করেছে আবার, যে তোমার হৃদয় কি তার জন্য রক্তক্ষরণ হয় না, কোশ্চেন করেছে। যেই বলছে আইম, আইম মানে হচ্ছে আই অ্যাম, এম এর এ নেই, সুতরাং এখানে আমাদেরকে অ্যাপোস্ট্রফি দিতে হবে। আই এম ফেটেড টু লিভ অ্যালোন, যে আমার ভাগ্যই হচ্ছে একা বসবাস করা, তাহলে এখানেও সেন্টেন্স যেহেতু শেষ, এখানে ফুল স্টপ দিতে হবে। আই এম ফেটেড টু লিভ অ্যালোন। 14টা হয়েছে কিনা আমরা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টি, এরকম করে 14টি জায়গায়, বেশিরভাগ জায়গায় যেহেতু পাংচুয়েশন, পাংচুয়েশন কোন কোন পাংচুয়েশনগুলো কখন বসে, এগুলো কিন্তু বেশিরভাগ সময় ডায়লগ বা এই যে নারেশন টাইপের যদি আসে, তাহলে সেখানে বেশিরভাগ সময় এই কোশ্চেন মার্ক, ফুল স্টপ এগুলো ব্যবহৃত হয়। তাছাড়া হচ্ছে কোনো কোনো জায়গায় বড় হাতের অক্ষরের ব্যবহার এগুলো হয়, সেগুলো তোমাদেরকে খেয়াল করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো শর্ট সিলেবাসে এই 9 পর্যন্তই হচ্ছে ইংলিশ গ্রামারের কোশ্চেন। আমি এর আগে যে 5 পর্যন্ত দিয়েছি, আজকে দিলাম 6 থেকে 9 পর্যন্ত। আশা করছি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে, এবং উপকারে আসলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অন্যদের সাথে বেশি বেশি শেয়ার করবে। আর ভিডিওতে একটি লাইক করতে ভুলবে না, এটাই হচ্ছে তোমাদের কাছে বিশেষ অনুরোধ। আজকে এখানে শেষ করতে চাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।